রাতভর বৃষ্টিতে আবারও পানি বাড়তে শুরু করেছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। এদিকে কুমিল্লায় গোমতী ও শালদা নদীর বাঁধে ভাঙনে আজও প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। ফেনীতে তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ১৫০ গ্রামে বানের পানি। এর মধ্যে গোমতী ও শালদা নদীর বাঁধের ভাঙনে বাড়ছে বন্যার বিস্তৃতি। এক সপ্তাহে বেশি সময় ধরে তলিয়ে আছে ১৪ গ্রাম ও নাঙ্গলকোটের শতাধিক গ্রাম। আশ্রয়ের খোঁজে হাজারো মানুষ। রাতভর বৃষ্টিতে বন্যার অবনতি হয়েছে নোয়াখালীতে। নতুন করে ভিড় বাড়তে শুরু করেছে আশ্রয় কেন্দ্রগুলোতে। সরকারি হিসেবে ৮২৬টি আশ্রয় কেন্দ্রে ১.৫ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়াও অসংখ্য মানুষ বাড়িঘর ছেড়ে উঠেছেন আত্মীয় স্বজনের বাড়িতে। প্রথম আমাদের খাবারের একটু সমস্যা ছিল, এখন আমরা শুকনো খাবার পর্যাপ্ত পাচ্ছি। বিভিন্ন সংস্থা আসছে, প্রাইভেটলি ব্যক্তিগতভাবে ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে। প্রথম দিকে আমাদের সমস্যা ছিল, আমরা পানি ছিল, নৌকা ছিল না। এখন আমরা নৌকা সংগ্রহ করতে পেরেছি। আমাদের চাঁদপুর থেকে, কুমিল্লা থেকে বেশ কিছু নৌকা এসেছে। এখন আমাদের এই কাজটা একটু সহজ হচ্ছে। লক্ষ্মীপুরেও রাতভর বৃষ্টিতে শনিবারের তুলনায় 2 থেকে 3 ফুট পর্যন্ত পানি বেড়েছে লোকালয়ে। পানিবন্দী প্রায় 7.5 লাখ মানুষ। এছাড়া শুক্রবার বিকেল থেকে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তি বেড়েছে। ফেনীতে তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। এক একটা ওয়ার্ডে মনে করেন আপনার 3-4 ফুট পানি আজকে রাত্রে অতিরিক্ত জমে গেছে। অনেক বাড়ি পানিতে ভাসি গেছে এবং কি চলাচল করতে অনেক অসুবিধা হইতেছে। এদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী থেকে বন্যার পানি ঢুকতে শুরু করেছে চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ অংশে। এর মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে 50,000। এছাড়া ফরিদগঞ্জ উপজেলায় সেচ প্রকল্পের বেড়িবাঁধ উপচে 6 দিন ধরে জলাবদ্ধতায় নাকাল অর্ধলক্ষাধিক মানুষ। এখানে 24 থেকে 25 পরিবার আমরা এখানে আসছি। ওদের পরিবারে 5 জন আছে, ওদের আমরা কোনো দিকে যাইতে পারি না, আমাদের রান্না খানা সব বন্ধ। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় কাওয়াদিঘি হাওড় অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। করাইয়া হাওড় অঞ্চলেও শত শত ঘরবাড়ি তলিয়েছে। পরিস্থিতি বিবেচনায় আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে কুমিল্লা ও নোয়াখালী থেকে এবার যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে যাব কুমিল্লায়, সেখানে রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, গোমতী ও শালদা নদীর বাঁধে ভাঙন যে হয়েছে তাতে নতুন কতটি জায়গা প্লাবিত হয়েছে? যারা বন্যা দুর্গত রয়েছেন তাদের অবস্থা কেমন? গোমতী নদী এবং শালদা নদীর মাঝামাঝি বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার 180টির মতো গ্রাম রয়েছে। সবগুলো গ্রামে কিন্তু এখন প্লাবিত। সবচেয়ে বেশি বাজে অবস্থা হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতী তীরবর্তী যে 6টি ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের গ্রামগুলো। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখন এই এলাকার চিত্রটি হচ্ছে এরকম যে নদীর পানির যে স্রোত লোকালয়ে ঢুকছে, সে কারণে কিন্তু আশেপাশের যত স্থাপনা আছে প্রায় 6 থেকে 7 ফুটের মতো এখানে ডুবে আছে। আর এই জায়গাগুলোতে পানি বন্দী হয়ে কিন্তু আমরা জেনেছি শুধুমাত্র বুড়িচং উপজেলাতে এখনো অন্তত 70 থেকে 80,000 মানুষ এখনো পানিবন্দী অবস্থায় আছে, যারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত কিন্তু নৌকার জন্য তারা আবেদন করছেন এবং তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে সেই সব জায়গা থেকে বের করে আনা হয়, সেই আবেদনটি কিন্তু তারা করছেন। তো আমরা গত কয়েকদিন যাবতই জানাচ্ছিলাম যে নৌকা এবং স্পিডবোট সংকটের কারণে মূলত বুড়িচং উপজেলাতে এই মুহূর্তে আপনার উদ্ধার কার্যক্রমটা সেটি সচলভাবে চালানো যাচ্ছে না। কিন্তু কিছুক্ষণ আগে আমরা বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারা 5টি নৌকা এবং 2টি স্পিড বোট নিয়ে কিন্তু এসেছে। তারা এই বুড়িচং উপজেলার নানুয়ার বাজার থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি, মেসেজ পাচ্ছি যে তারা মানুষজন বাড়ির ছাদে, কোথাও অফিসের দোতলায় কিংবা টিনের চালার মধ্যে আটকা পড়ে আছে। তারা কিন্তু বারবার বলছে তারা সেখান থেকে উদ্ধার হতে চায়, যে কোনোভাবেই হোক তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হোক, কারণ পানির উচ্চতার পরিমাণ কিন্তু বারবার বাড়ছে। আর আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবীরা কিন্তু ত্রাণ নিয়ে আসছে, তারা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করছে। কিন্তু তারা যেহেতু এই এলাকায় অপরিচিত, সেই কারণে কিন্তু তারা রোড ম্যাপ না জানার কারণে বিভিন্ন ত্রাণ কার্যক্রম সহজভাবে চালানো যাচ্ছে না। আর আমি যদি একটু এলাকার পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি যে বন্যার কারণে কি ক্ষতি হয়েছে, সেটি যদি দেখানোর চেষ্টা করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মুহূর্তে রাস্তাঘাটের। কারণ নদীর তীরবর্তী যতগুলো গ্রামের সংযোগ সড়ক আছে সবগুলো কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে।
এবং সড়ক ভেঙে যাওয়ার কারণে কিন্তু স্বাভাবিক যে যোগাযোগ, যে হেঁটে চলার যে পথগুলো সেই পথগুলোতেও কিন্তু সাধারণ মানুষ যেতে পারছে না। তাদেরকে আসলে নৌকার আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর স্রোতের যে পরিমাণ সেটি কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। গোমতীর যে স্রোত, সেই স্রোতের কারণে দক্ষিণ দিকে জনবসতি আসলে হুমকির মুখে, আর শালদা নদীর যে স্রোত সেটি তার কারণে কিন্তু উত্তর দিকের জনবসতিগুলো এখন হুমকির মধ্যে। এখন একমাত্র চাহিদা হচ্ছে মানুষগুলোকে দুর্গত এলাকা থেকে বের করে নিরাপদে উঁচু এলাকাতে যত দ্রুত সম্ভব পৌঁছানোটাই এখন মূল দায়িত্ব। এটি যেন তাড়াতাড়ি হয়, এটাই আমাদের প্রত্যাশা। এবারে নোয়াখালীর পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, রাতে এবং সকালে বৃষ্টির পরে বন্যা পরিস্থিতির অবনতি কেমন হয়েছে? আশ্রয় কেন্দ্রগুলোর পরিস্থিতি কি? কেবল রাত এবং সকালে নয়, এখনো ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টি হচ্ছে। সেই সাথে শঙ্কার বিষয় হচ্ছে যে ভারী বাতাসও, এবং এখানে অলরেডি 3 নাম্বার সংকেত জারি করা হয়েছে। সুতরাং এটি যেহেতু একটি উপকূলীয় এলাকা, ইতিমধ্যে বাড়িঘর সব পানির নিচে নিমজ্জিত হয়ে আছে। তার মধ্যে বাতাসের বেগ বাড়লে কিন্তু কাঁচা ঘরগুলো সব ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে 926টি খোলা হয়েছে সরকারিভাবে, এছাড়া অসংখ্য আশ্রয় কেন্দ্র স্থানীয়ভাবে খোলা হয়েছে। একটু আগে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন প্রায় 2.25 লক্ষ লোক এইসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমি যদি আমার পেছনে একটু দেখাই, এসব আশ্রয় কেন্দ্র বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এখানে যুব রেস্কিউ সেন্টার স্বেচ্ছাসেবকরা তাদের মতো করে বিভিন্ন এলাকাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। যুব রেস্কিউ সেন্টার স্বেচ্ছাসেবকরা একটি বিশেষ ব্যবস্থাপনায় ড্রাম দিয়ে তারা নৌকার মতো তৈরি করেছে। এটি একেবারে দুর্গম এলাকাতে, বিশেষ করে যেখানে অনেক পানি রয়েছে সেখানেও তারা নিয়ে যাচ্ছে, এবং লাইফ জ্যাকেটও তাদের সাথে রয়েছে। এভাবে তারা কিন্তু যেখানে সাধারণ স্বেচ্ছাসেবীরা পৌঁছতে পারছে না, সেখানে এই যুব রেড ক্রিসেন্ট এবং যে স্বেচ্ছাসেবকরা রয়েছে বিভিন্ন সংগঠনের, তারা কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তো ওই অর্থে মূল জায়গাতে, মানে শহর থেকে শুরু করে বেগমগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় নেই, অথচ অস্থায়ী যে আশ্রয় কেন্দ্রগুলো করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে, এসব আশ্রয় কেন্দ্রগুলোকে একের পর এক মানুষের ভিড় বাড়ছে, এবং এতই ভিড় বাড়ছে যে সেখানে গাদাগাদি করে লোকজনকে থাকতে হচ্ছে, বেঞ্চে থাকতে হচ্ছে, কখনো কখনো তা অনেককে দাঁড়িয়েই সারা রাত পার করতে হচ্ছে। এই যে দেখা যাচ্ছে পানির টিউবওয়েল থেকে শুরু করে সবকিছু একেবারে তলিয়ে গেছে। এই টিউবওয়েলটি তাও কিছুটা দেখা যাচ্ছে, অসংখ্য টিউবওয়েল রয়েছে, এইগুলোর অস্তিত্বই দেখা যাচ্ছে না। ফলে এক ধরনের বিভীষিকাময় অবস্থা বিরাজ করছে। যতই দিন যাচ্ছে ততই পরিস্থিতির অবনতি হচ্ছে। কাল পানি উন্নয়ন বোর্ড থেকে 3 ইঞ্চি পানি কমেছে দাবি করা হলো, আজকে অন্তত 7 হতে 8 ইঞ্চি পানি বেড়ে গেছে, এবং মানুষের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। একটু আগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এখানে এসে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং ত্রাণ কার্যক্রম সম্পর্কে তিনি দিক নির্দেশনা দিয়ে গেছেন। তিনি বলেছেন যে সমন্বিতভাবে দ্রুত বাস্তবায়ন করা হয়, এটাই সকলের প্রত্যাশা। বন্যা পরিস্থিতির খবর নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী। লক্ষ্মীপুর নোয়াখালী থেকে বন্যার পানি ঢুকতে শুরু করেছে চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ অংশে। এর মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ। এ নিয়ে জানাবেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। এবং লক্ষ্মীপুর থেকে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে বলে জানিয়েছেন হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা প্রশাসন। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত তিনি জানিয়েছেন যে গত 2 দিন ধরে সেখানে পানি কিছুটা বৃদ্ধি পাচ্ছে, এবং এই পানিগুলো নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকা থেকে আসছেন বলে তিনি জানিয়েছেন। এবং তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার্থদের কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন সামাজিক সংগঠনকে আহ্বান জানিয়েছেন। চাঁদপুর জেলা ত্রাণ দুর্যোগ বিভাগ থেকে আমাদেরকে জানিয়েছেন যে এই পর্যন্ত 84 মেট্রিক টন চাউল বরাদ্দ বিতরণ করা হয়েছে। মজুত রয়েছে আরো প্রায় 600 মেট্রিক টন চাউল। বন্যা কবলিত এবং জলাবদ্ধতা যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতে পর্যায়ক্রমে নগদ টাকা এবং শুকনো খাবারও বিতরণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। হাজীগঞ্জ উপজেলার যে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আশ্রয় কেন্দ্রে স্থান নিয়েছেন প্রায় 30টি পরিবার। এছাড়া মুন্সিরহাট এলাকায় আশ্রয় কেন্দ্র
কেন্দ্রে রয়েছেন অনেকেই, এবং শাহরাস্তি উপজেলা মণিপুর সহ সূচিপাড়া ডিগ্রি কলেজে আশ্রয় কেন্দ্রে নিয়েছেন যারা পানিবন্দী রয়েছেন তাদের মধ্যে অনেকেই। ফরিদগঞ্জ উপজেলায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটি কিন্তু সেখানে একটি সেচ প্রকল্প রয়েছে, এর কারণেই কিন্তু সেখানে জলাবদ্ধতার শিকার হয়ে মানুষ দুর্ভোগে পড়ছেন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনারা দেখছেন সমগ্র বাংলাদেশ। পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শিট, ব্যবসা এবার হবেই হিট। বন্যায় ডুবে আছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার প্রায় সব গ্রাম। পানিবন্দী মানুষগুলো ত্রাণ সহায়তা ও নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন শহরের দিকে, আবার অনেকে শহর থেকে এসেছেন প্রিয়জনের খোঁজে। যতদূর চোখ যায় কেবল পানি, আর সেই পানি পার হয়ে বানভাসী মানুষের স্রোত শহরের দিকে, দুর্ভোগ থেকে কিছুটা মুক্তির চেষ্টা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ছাগলনাইয়া উপজেলার দুর্গত এলাকার মানুষজন 4 দিন ধরে পানিবন্দী। ঘরবাড়ি সব পানিতে ডুবে আছে। যারা সুযোগ পাচ্ছেন মাইলের পর মাইল হেঁটে ছুটছেন শহরের দিকে। মিরসরাইয়ের করের হাট হয়ে আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। হাতলা পুকুর শাশুড়ির জন্য গেছিলাম ছাগলনাইয়া থানা, এখন ওদিকে পানি মানে আমার মাথার উপরে। আমি মুরু পুকুর পারবার পরে এ পর্যন্ত পানি এটা পুরোটা ডুবে গেছে। মাদ্রাসার ওইখানে খালা শাশুড়ি ছিল, ওদের সাথে দেখা করছি আশ্রয় কেন্দ্রে, ওদের সাথে দেখা করে শাশুড়ির জন্য যাইতেছিলাম, কিন্তু যাইতে পারিনি। কদ্দু অল্প আইসি নৌকাত করি, আবার গাড়িতে, আবার নৌকায়, আবার কদ্দুর হাঁটি, এভাবে আইসি। আজকে কয়েকদিন ঘরে ওষুধ নাই, একমাত্র খানা বাদ দিয়ে ওষুধের জন্য আইসি। ওষুধের এরকম দরকারি ওষুধ, মানে ওই ওষুধ না হলে আমাদের মানে রুগী মাথায় তাড়িয়েন না। অনেকেই আবার শহর থেকে এসেছেন প্রিয়জনের খোঁজে, নিরাপদ আশ্রয় নিতে চান স্বজনদের। এর মধ্যেও ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে অনেককেই। মানুষের যে অবস্থা খুবই খারাপ। বিগত 50 বছরে কিন্তু এরকম পানি এখানে উঠে নাই, যতটুকু আমরা মুরব্বীদের থেকে শুনছি আর কি। আর এখানে এখন পর্যন্ত মানে কোনো ত্রাণ সামগ্রী কিন্তু পাচ্ছি না, কেউ পাই নাই। যতগুলো মানুষ আছে সবাই কিন্তু নিজের আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিছে। ছাগলনাইয়া পৌরসভার ভিতরে ছিলাম, উপজেলার সামনে ছিলাম। আমি যেখানে ছিলাম সেখানে পানি ছিল না, তারপরে মানে আপনার যাতায়াতের ব্যবস্থার কারণে আটকে গেছে, অসুস্থ বাচ্চা, সেজন্য এখন বাড়িতে যাচ্ছি আর কি। ফেনীতে প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী, বন্যায় ক্ষতিগ্রস্ত 4 লাখের বেশি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এবার ফেনী ও লক্ষ্মীপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব ফেনীতে, সেখানে রয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ছাগলনাইয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যাতে, এখন কি পরিমাণ মানুষ পানিবন্দী রয়েছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। আসলে ফুলগাজী পরশুরামে যে বন্যা ছিল সেটি পানি কমতে শুরু করলো। এই পানি ছাগলনাইয়ার দিকে যখন প্রবেশ করে, ছাগলনাইয়া পুরোটাই এখন পানির নিচে তলিয়ে আছে। পানি কমতে শুরু করছে, তবে যে পরিমাণ পানি কমছে এটা আসলে কমার মতো না। তবে সেখানে মানুষ চরম দুর্ভোগে আছে। বেশিরভাগ মানুষ, অনেকেই যারা আটকা পড়ে আছে, যারা একতলা পর্যন্ত যে পানি ডুবে গিয়েছিল তার উপরে 2 থেকে 3 তলা পর্যন্ত মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে, বিভিন্ন ঘর বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের সবচেয়ে বেশি এখন কষ্ট হচ্ছে শুকনো পানি এবং শুকনো খাবার। আর আমরা আরেকটু যে আপনাকে বলে রাখি, এই পানিগুলো আবার সোনাগাজী এবং দাগনভূঞার দিকে এখন প্রবাহিত হচ্ছে। দাগনভূঞা এখন পানির নিচে তলিয়ে আছে। সোনাগাজীর যে পরিমাণ পানি সেগুলো আসলে কম, আস্তে আস্তে নামতে শুরু করছে, যার প্রেক্ষিতে মানুষের দুর্ভোগের পরিমাণ আরো বেড়ে যাচ্ছে। তারা শুকনো পানির সবচেয়ে বেশি কষ্ট করছে। আর দূর দূরান্ত মানুষরা সেখানে তাদেরকে রেস্কিউ করার মতো মানুষ যেতে পারছে না, তার ত্রাণ দিতে পারছে না। আর ফেনীতে প্রচুর পরিমাণে ত্রাণের সামগ্রী, ত্রাণ গাড়ি আসছে, কিন্তু সমন্বয়হীনতার কারণে এই ত্রাণগুলো যথোপযুক্ত জায়গায় সরবরাহ হচ্ছে না। ম্যাক্সিমাম ত্রাণগুলো শহরে এবং আশেপাশের যে জায়গাগুলোতে আছে সেখানে ত্রাণগুলো পৌঁছানো হচ্ছে। আশেপাশের মানুষগুলো বারবারই ত্রাণ পাচ্ছে। দুর্গম এলাকায় যে সমস্ত মানুষগুলো পড়ে আছে তারা আসলে সেই ত্রাণ পাচ্ছে না। তারা সুপেয় পানি, খাবার পানি বেশি সংকটে আছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনী পুলিশ সুপার কার্যালয়ের সামনে। সেখানে আইজিপি এবং র্যাবের ডিজি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসার কথা রয়েছে। তিনি একটু এসেছিলেন, আবার পরিদর্শনে গিয়েছেন বলে আমরা শুনেছি। কিছুক্ষণ পরে তিনি আসবেন, এসে এখানকার যে বন্যা দুর্গত এলাকার কিছু মানুষকে তারা ত্রাণ দিবে। এখানে একটু পরিমাণ খাবার জন্য মানুষ আসলে হাহাকার করছে, তারা ছুটে আসছে, যেখানে ত্রাণ দিচ্ছে সেখানেই তারা ছুটে আসছে। বেশিরভাগ আমরা দেখেছি যে সোনাগাজী থেকে যেভাবে মানুষজন শহরে ছুটে আসছে, মনে হচ্ছে এগুলা রোহিঙ্গা শরণার্থীরা যেভাবে ছুটে আসছিল সেই পরিমাণ শরণার্থী শহরের দিকে ছুটে আসছে, সেখানে বাসস্থানের সংকট তৈরি হয়েছে। এই ছিল আমার কাছে ফেনীর বন্যার সর্বশেষ পরিস্থিতি।
সমীর আমাদের সাথেই থাকবেন। এবারে লক্ষ্মীপুরে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কি নিরূপণ করা গেছে কিনা, প্রাথমিক হিসাবে কোনো তথ্য পেয়েছেন কি? গতকাল পর্যন্ত যে হিসাবটা দিয়েছে জেলা প্রশাসন, সেখানে 500 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত। তবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে এমনকি জেলা প্রশাসন জানিয়েছেন। তবে আমরা দেখেছি গতকালকে আজকে কিন্তু লক্ষ্মীপুরের সড়ক থেকে শুরু করে গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল প্রত্যেকটি জায়গায় কিন্তু পানি ঢুকেছে এবং 1 থেকে 2 ফুট উচ্চতায় পানি বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটি সড়কে। যেটি এখানকার নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডের নাহিদুজ্জামান, তিনিও এটি বলেছেন যে গতকালকের বৃষ্টি এবং যে নোয়াখালী এবং ফেনী যে পানি প্রবাহিত হওয়ার কারণে মূলত আজকে পানি বাড়ছে এবং এটি আরো কয়েকদিন এভাবে অব্যাহত থাকবে এবং যে বন্যার যে অবনতি সেটি আরো অবনতি হবে এমনকি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। তবে জেলা প্রশাসনের যে তালিকা অনুযায়ী এখন পর্যন্ত 6.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। তবে বেসরকারি হিসাবে সেটি 8 লাখের মতো পৌঁছেছে এমনকি আমরা বিভিন্ন সংস্থা থেকে তথ্য পেয়েছি। এর মধ্যে কিন্তু 20 থেকে 25 হাজার মানুষ এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন, তাদেরকে ত্রাণ দিচ্ছেন এবং তার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। বিভিন্ন সংস্থা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল তারাও কিন্তু মাঠে রয়েছে। তবে সবচেয়ে যে অঞ্চলে কিন্তু নৌকা বা যে ত্রাণের ব্যবস্থা করা যাচ্ছে না, ঘটনাস্থলে পৌঁছানো যাচ্ছে না, সেখানে কিন্তু মানুষ অনেক কষ্ট আছে এবং মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেক বাড়ছে এমনকি এখানে যারা রয়েছেন পরিবার তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে মধুচন্দ্রী ঘাটের যে সুইচ গেটটি রয়েছে সেখানে বাঁধ যে দরজা সেখানে খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ 12টার সময় যখন হয় তখন দরজা খোলা যায়, জোয়ারে কিন্তু তখন বন্ধ থাকে। কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত লক্ষ্মীপুরে বন্যার যে অবনতি সেটি কিন্তু হচ্ছে এবং এটি আরো পক্ষাটাকে ধারণ করবে এমনটি যে পানি উন্নয়ন বোর্ড বা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত 45টি ইউনিয়ন, 4টি পৌরসভা এবং 5টি উপজেলায় কিন্তু প্রত্যেকটি এলাকায় কিন্তু পানি ঢুকেছে। ফেনী ও লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির খবর শুনছিলেন সহকর্মীদের কাছে। বন্যা কবলিত এলাকায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তাই বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 72 ঘন্টায় বৃষ্টি কমে আসবে। রবি ও সোমবার উপকূলীয় এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে বন্যা কবলিত এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে বরিশাল ও খুলনায়, তবে সেটি খুলনা হয়ে পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আগামী 72 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ কমে আসবে। ফেনী বা যে এলাকা রয়েছে সেই এলাকা আজকেও বৃষ্টি হবে, তবে অতি ভারী বর্ষণ হবে না, হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে, তাও অল্প সময়ের জন্য। আশা করি আগামীকালের পরে পরশুদিন থেকে অনেকটাই বৃষ্টি কমে যাবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায় বৃষ্টিপাতের কারণে আগামী 24 ঘন্টায় পানি বাড়তে পারে সাঙ্গু, মাতামুহুরী, হালদা ও কর্ণফুলীতে। তবে ফেনী ও কুমিল্লা এবং উজানের নদ নদীতে পানি কমতে পারে, তাই সার্বিকভাবে উন্নতি হবে বন্যা পরিস্থিতির। আগামী 24 ঘন্টাও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ এখানে যে নদ নদীগুলো রয়েছে মনু, খোয়াই, ধলাই, এগুলোর পানির সমতল হ্রাস পাবে এবং ওদিকে নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এদিকে উজানে বৃষ্টি কম হয়েছে গত 2 দিনে। আর ত্রিপুরা অঞ্চলে মেঘ বিস্ফোরণের কারণে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পানি নামতে থাকায় চট্টগ্রাম, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বাড়িঘরে ফিরতে শুরু করেছে ভুক্তভোগীরা। তবে বিভিন্ন স্থানে সড়ক ধসে ব্যাহত হচ্ছে যান চলাচল। খাগড়াছড়িতে বন্যার পানি নামায় ক্ষয়ক্ষতি স্পষ্ট হতে শুরু করেছে। দীঘিনালায় 750 হেক্টর জমির আমন চারা, 90 হেক্টর আউশ এবং 139 হেক্টর সবজির ক্ষেত নষ্ট হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার ঘরে ফিরছে মানুষ। তবে হাওড়া নদীর বাঁধসহ অন্তত 8টি স্থানে সড়ক ধসে পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের সব কার্যক্রম এখনও চালু হয়নি। চট্টগ্রামের 4টি উপজেলায় উঁচু এলাকার পানি নামতে শুরু করেছে, তবে নিচু এলাকায় এখনও পানি রয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রয়েছে প্রায় 14,000 মানুষ। হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত বাড়িঘর সংস্কারে ব্যস্ত ভুক্তভোগীরা। তবে ফসলি জমি নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় কৃষক।
মৌলভীবাজারের নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে, তবে লোকালয় থেকে পানি নামছে ধীর গতিতে। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, পানি নামায় ধীর গতির কারণ কি? বন্যার্তরা কি ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছেন? আসলে মৌলভীবাজারের যে দুটি উপজেলা কুলাউড়া এবং কমলগঞ্জ, এই দুটি উপজেলার বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে রাজনগর উপজেলার যে নিম্নাঞ্চল যেগুলি রয়েছে, অর্থাৎ হাওর অধ্যুষিত এলাকা, এগুলিতে কিন্তু এখনও বন্যার পানি নামছে। এই এলাকাগুলিতে কিন্তু এখনও বাড়িঘর তলিয়ে আছে এবং রাস্তাঘাট কিন্তু এখনও ডুবন্ত অবস্থায় আছে। আমি যে জায়গাটিতে আছি এটি একটি গ্রামীণ এলাকা, হাওর অঞ্চলের এলাকা। এই এলাকার বিভিন্ন বাড়িঘর কিন্তু এভাবেই পানিতে নিমজ্জিত আছে। এখানকার মানুষজন তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন, আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। তবে মৌলভীবাজারের বন্যার পানি কমার ধীরগতির কারণ হচ্ছে এখানকার যে কাউয়াদিঘি হাওর অঞ্চলের যে পানি, সেই পানিগুলি মূলত সেচ পাম্পের মাধ্যমেই নিষ্কাশন করা হয়। কিন্তু এখানে সেচ পাম্পের পানিগুলি নিষ্কাশন হচ্ছে, কিন্তু বেশি পানি ঢোকার কারণে, অর্থাৎ পাহাড়ি ঢল বেশি নামার কারণেই কিন্তু এখানে পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি নামার ধীরগতি রয়েছে। তবে আশার কথা হচ্ছে মৌলভীবাজারের যে নদ নদী রয়েছে, বিশেষ করে মনু নদী এবং কুশিয়ারা নদী, এই দুটি নদীর কিন্তু বন্যার বানের পানি কিন্তু অনেকটা নেমে এসেছে এবং বিশেষ করে মনু নদীর পানির একটি পয়েন্ট ছাড়া সবগুলো পয়েন্টেই কিন্তু বিপদসীমার নিচে নেমে এসেছে। যার ফলে আশা করা যায় যে মনু নদীর পানি যেহেতু নামছে এবং কুশিয়ারা নদীর পানি যেহেতু নামছে ক্রমাগত, যার ফলে এই অঞ্চলের পানিগুলো নেমে যাবে এমনটাই আশা করা যাচ্ছে। তবে এখানকার যেসব যে দুর্গত মানুষের কিন্তু এখন একটাই সমস্যা হচ্ছে যে তাদের যে বাড়িঘর থেকে পানি নামছে, সেখানে তারা বাড়িঘরে ফিরছেন, ফিরে কিন্তু তাদের যে বিধ্বস্ত বাড়িঘর সেগুলি তারা দেখছেন। এবং এখানকার এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে গেছে যে এইসব যে ভাঙ্গা বাড়িঘর যেগুলি, সেগুলি মেরামত একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো সব মিলিয়ে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে একদিকে উন্নতি হচ্ছে, আবার অন্যদিকে অবনতি হয়েছে এবং হাওর অঞ্চলে কিন্তু আরও তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা যুক্ত হব। বৃষ্টি না থাকলেও নিচু এলাকা হওয়ায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেশিরভাগ এলাকা এখনও তলিয়ে। তবে সড়ক থেকে পানি নেমে যাওয়ায় 5 দিন পর রাঙামাটির লংগদুর সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। কালকে পর্যন্ত যে এলাকাটিতে বন্যার পানি ছিল খাগড়াছড়ি মেরুং ইউনিয়নে, সেখান থেকেও কিন্তু সকালবেলা বন্যার পানি ইতিমধ্যে নেমে গেছে। তবে সেখানে যে সমস্ত কৃষি জমিগুলো রয়েছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত আমনের চারা বা আউশের চারা বা সবজির যে ক্ষেত রয়েছে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত পানি এবং কাদা পলিতে কিন্তু সেগুলো এখন পর্যন্ত নিচে রয়েছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে যে বিষয়টা বলা হয়েছে, পুরো জেলায় 11,000-এর মতো কৃষক কিন্তু ইতিমধ্যে ক্ষতি হচ্ছে এবং এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রায় 1800 হেক্টরের মতো আমনের যে চারা সেটি নষ্ট হচ্ছে। একই সাথে এখানে আউশ এবং সবজি প্রায় 300-350 হেক্টর জমির যে সবজি সেটা নষ্ট হচ্ছে এবং আগাম রবি শস্য রোপণের কিন্তু সময়। সেই জায়গা থেকে কৃষি বিভাগ তারা ভাবছে যে নতুন করে কৃষকদেরকে রবি শস্য চাষের জন্য তারা প্রণোদনা দেওয়া হবে। তবে কৃষকদের পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে তাদের যদি প্রণোদনতা না পায়, তাহলে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না। একই সাথে এখানকার যে বন্যার কারণে গ্রামীণ সড়কগুলো ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে খাগড়াছড়ি মহালছড়িতে একটি ইউনিয়ন কিন্তু তারা একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মুবাচর ইউনিয়নের সাথে মহালছড়ি সদর উপজেলার যে যোগাযোগ, সেটি বন্যার পানিতে কিন্তু সড়ক তলিয়ে যাওয়ার কারণে সে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একই সাথে খাগড়াছড়ি জেলা সদর বা দীঘিনালাতে যে সমস্ত সড়কের উপর দিয়ে পানির স্রোত বয়ে গেছে, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বন্যার পানিতে কিন্তু একেবারেই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ছিল খাগড়াছড়ি থেকে বন্যা ক্ষয়ক্ষতির সবশেষ। কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় খুলে দেয়া হয়েছে বাঁধের 16টি গেট। সকাল 8টার দিকে 6 ইঞ্চি করে খুলে দেয়া হয় এসব গেট। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক আব্দুস জাহেদ জানান, 16টি গেট দিয়ে সেকেন্ডে 9000 MSL পানি ছাড়া হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পানির চাপ আরও বাড়লে নিষ্কাশনের পরিমাণ বাড়ানো হবে। সেক্ষেত্রে পানি প্রবেশ করতে পারে রাউজান, রাঙ্গুনিয়া ও বোয়ালখালী এলাকায়। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সপ্তাহখানেক ধরেই পানি বাড়ছে কাপ্তাই হ্রদে। সর্বশেষ পরিস্থিতি জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি যাওয়ার কারণেই কি মূলত এই গেটগুলো খুলে দেওয়া হয়েছে কিনা, কর্তৃপক্ষ কি বলছে?
জি যে এখানকার যে কর্তৃপক্ষ তারা বলছে যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে সর্বোচ্চ পানির সীমা সেটি 109 ফুট এবং এই 9 ফুটে পর্যন্ত পানি যখন চলে আসে সেক্ষেত্রে যেহেতু কাপ্তাই হ্রদের ওপাশে রাঙ্গামাটির বিস্তীর্ণ এলাকা রয়েছে সেই এলাকার মানুষজনের যে ঘর বাড়ি বা বাড়ি যে তাদের স্থাপনা রয়েছে সে স্থাপনা বন্যার থেকে বা প্লাবন থেকে রক্ষা করতেই তাদের অতিরিক্ত পানি অর্থাৎ বিপদসীমার যে পানিটা সেটা তাদেরকে ছেড়ে দিতে হয় কর্ণফুলীতে। সেক্ষেত্রে তারা গতকাল সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তটির বাস্তবায়ন হয়েছিল আজ সকাল 8টা 10 মিনিটে 16টি দরজায় আসলে বন্ধ করে দেওয়া হয় জলবিদ্যুৎ কেন্দ্রের। এর পরবর্তীতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে, যেটি এখনো চলমান রয়েছে। মাঝে দুপুর 2টার দিকে 2টি কপাট বন্ধ করে রাখা হয়, পরবর্তীতে সেটি আবারও চালু করা হয় এবং কর্তৃপক্ষের সাথে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি তারা বলছেন আজ সারা রাত ধরেই তারা এই 16টি কপাট আসলে খোলা রাখবেন এবং তারা বলছেন যেহেতু আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের কথা রয়েছে, যেহেতু বৃষ্টিপাত হলে হ্রদের পানির প্রবাহ বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে পানির যে সীমা সেই সীমাটিকে স্বাভাবিক রাখার জন্য তারা যে জলকপাটগুলো আছে সেই জলকপাটগুলো খুলে রাখবেন এবং আগামীকাল সকাল নাগাদ তারা হয়তো একটি সিদ্ধান্তে আসবেন, সেটি পুনরায় কয়টি বন্ধ করবেন সেই বিষয়টি নিশ্চিত করবেন। তবে এখন পর্যন্ত এই জলকপাট খোলাকে কেন্দ্র করে যে ধরনের জনমনে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক ছড়িয়েছে সেটি একেবারেই শূন্য বলছেন এখানকার কর্তৃপক্ষ। তারা বলছেন যে পরিমাণ পানি ছাড়া হচ্ছে সেই পরিমাণ পানিতে আসলে এখানকার যে বিস্তীর্ণ জনপদগুলো আছে অর্থাৎ ভাটির দিকে যে জনপদগুলো আছে সেগুলো প্লাবিত হওয়ার কোনো শঙ্কা এখন পর্যন্ত নেই। তো সব মিলিয়ে বলা চলে এখানকার যে পানি প্রবাহ সেটি এখনো স্বাভাবিক আছে এবং যে 16টি জলকপাট সেটি খোলা আছে। কাপ্তাই থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া খাগড়াছড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন সেনাবাহিনীর 24 আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার। সকালে হাজিপাড়া, আমতলিপাড়া, বড়পিলাক ও হাফছড়ি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এ সময় সেখানকার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। বলেন, বন্যা কবলিত প্রতিটি এলাকায় পানিবন্দী মানুষদের উদ্ধারের পাশাপাশি সেনা সদস্যরা খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী অসহায় মানুষের পাশে আছে, যা ভবিষ্যতেও থাকবে। মধ্যবিত্ত পরিবারের অনেক সময় ত্রাণ সংগ্রহ করার জন্য ওই লাইনে দাঁড়াইতে পারি না, যার প্রেক্ষিতেই আমরা এখানে যে বাড়িতে বাড়িতে যে ওই পরিবারগুলোকে সহায়তা করার জন্য একটা উদ্যোগ নিয়েছি। আপনারা ভালো থাকবেন। বৈরী আবহাওয়া থাকলেও থেমে নেই সেনাবাহিনীর ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম। বন্যা কবলিত এলাকা থেকে এখনো পর্যন্ত 20,000 আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আর্মি এভিয়েশন থেকে জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। দেশের কুমিল্লা, ফেনী সহ বন্যা কবলিত এলাকায় কিন্তু সেনাবাহিনীর অন্তত পক্ষে 8টি হেলিকপ্টার যেমন কাজ করছে, প্রতিদিনই তারা তাদের শিডিউল করে সেখানে কিন্তু বৈরী আবহাওয়া বিবেচনায় তারা সেখানে কাজ করছে এবং প্রতিদিনই ত্রাণ সামগ্রী সহ অন্য যেসব ব্যবস্থাপনা আছে সেসব ব্যবস্থাপনা নিয়ে কিন্তু তারা প্রতিদিনই রওনা হচ্ছেন এবং এখন পর্যন্ত তাদের অন্তত প্রায় 20,000 পানিবন্দী মানুষ যারা আছেন তাদেরকে উদ্ধার করেছেন এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী থাকায় বিভিন্ন দুর্গম এরিয়াতে কিন্তু তাদের উদ্ধার তৎপরতা চালাতে অনেকটাই বেগ পেতে হচ্ছে। আমি এখন যেই এরিয়াতে আছি ঠিক এখান থেকে কিন্তু সেনা সদস্যদের বিভিন্ন হেলিকপ্টার যেগুলো আছে প্রতিদিন অন্তত 8টি হেলিকপ্টার রওনা হচ্ছে সেসব এরিয়ার মধ্যে, কিন্তু ফেনীর বিভিন্ন এরিয়াতে আসলে এই হেলিকপ্টার ল্যান্ড করার যে ব্যবস্থাপনা সেটি কিন্তু অনেক ক্ষেত্রে না থাকায় এবং বৈরী আবহাওয়া বিবেচনায় তারা সেই সব জায়গায় অনেক জায়গায় ল্যান্ড করতে পারছেন না এবং সেক্ষেত্রে দূরে কোথাও ল্যান্ড করে পরবর্তীতে স্পিডবোট এবং অন্য অন্য বাহনের মাধ্যমে তারা কিন্তু তাদের যে ত্রাণ সহায়তা আছে সেগুলো পৌঁছে দিচ্ছেন এবং শিশু এবং নারী বয়স্ক যারা আছেন তাদেরকেও যথাসময়ে যেন উদ্ধার করা যায় এবং তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থাটিও কিন্তু তারা রাখছেন। এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে তাদের যে উদ্ধার তৎপরতা এবং যেই ত্রাণ কার্যক্রম চলছে সেই কার্যক্রমের প্রতিদিনই তারা যেটা বলছে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তাদের এই কার্যক্রমগুলো চলছে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছেন এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আর্মি এভিয়েশন থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। পরবর্তী কোনো আপডেট পেলে আপনাদেরকে জানাবো। বিভিন্ন জেলায় বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ চলছে। স্বতঃস্ফূর্তভাবে বন্যার্তদের সহায়তা করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজশাহীতে 15 থেকে 20টি সংগঠন শতাধিক স্থানে সংগ্রহ করছে নগদ টাকা, ওষুধ, খাবারসহ বিভিন্ন সামগ্রী। এরই মধ্যে 2 ট্রাক মালামাল পাঠানো হয়েছে দুর্গত এলাকায়।
একদিনের বেতন ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজশাহী শিল্পীরাও তহবিল সংগ্রহে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নাটোরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ চলছে। ঝিনাইদহে শিক্ষার্থীরা নগদ অর্থ, খাদ্যদ্রব্য ও জামা কাপড় সংগ্রহ করেন। এছাড়া গ্রামে গ্রামে গিয়ে ত্রাণ সংগ্রহ করা হয়। মৌলভীবাজারে বন্যার্তদের জন্য গান গেয়ে ত্রাণ সংগ্রহ করছেন সংস্কৃতি কর্মীরা। 4 বছরের শিশু তার জমানো টাকা সেটাও কিন্তু এখানে বন্যার্তদের জন্য দান করতেছেন। গতকালকে আমরা দেখছি ভিখারি, সেও এসে আমাদেরকে বলতেছে, বাবা আমি তো গরিব, 20 টাকা নাও। এই জন্য যারা আমাদের সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই অর্থটুকু আমরা বানবাসীদের কাছে পৌঁছে দেব। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় তলিয়েছে খুলনা নগরী। সড়কে পানি জমে যাওয়ায় ভোগান্তি চরমে। গত 2 দিন ধরে খুলনায় কখনো ভারী আবার কখনো থেমে থেমে বৃষ্টি। এতে নগরীর 7 রাস্তা মোড়, রয়্যাল মোড়, দোলখোলা, করিমনগর, টুটপাড়া, শান্তিধাম মোড় সহ বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় মানুষের ভোগান্তি হচ্ছে। শনিবার ভোর 6টা থেকে রোববার দুপুর 12টা পর্যন্ত 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে বাগেরহাট পৌর শহর সহ জেলার নিচু এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রান্নাবান্না করতে পারছেন না জলাবদ্ধ এলাকার বাসিন্দারা। আমার হচ্ছে বাসার জায়গা হচ্ছে আপনার নিরালার ওই পাশটা প্রচন্ড অবস্থা খারাপ। ওখানে অল্প কিছু পানি হলে পানি হচ্ছে জমে যায়, আসা যাওয়ার সমস্যা। ড্রেনের যে অবস্থাগুলো আর কি, কিছু কিছু জায়গায় অবস্থা এত বাজে যে পানি জমে যায়, আর এই পানি জমার কারণেই বেসিক্যালি সমস্যাটা হয়। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ডান তীরে ভাঙনের কবলে বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধ। গত কয়েকদিনে ইসামারা এলাকায় বিলীন হয়েছে অন্তত 700 মিটার এলাকা। ফকিরপাড়ায় 2 দিনে নদীতে বিলীন হয়েছে আরও 100 মিটার। ভাঙন ঠেকাতে এরই মধ্যে বালু ভর্তি 10,000 বস্তা ফেলা হয়েছে। তবে যেভাবে নদী ভাঙছে তাতে প্রয়োজন আরও অন্তত 1 লাখ বস্তা ও 30,000 জিও টিউব। বরাদ্দ না থাকায় ভাঙন ঠেকানো কঠিন হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। সারিয়াকান্দি বগুড়া আমার পানি উন্নয়নের পক্ষ থেকে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে আমরা বেশ কিছু জায়গায় ভাঙন করতে পেরেছি। এছাড়া বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিচ্ছে। আমরা চেষ্টা করতেছি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ডাম্পিংয়ের মধ্য দিয়ে এলাকা রক্ষা করার জন্য। ব্রাহ্মণবাড়িয়া ও বরিশালে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 10 জন। সকালে ব্রাহ্মণবাড়িয়া সদরের কোড্ডায় সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়। পুলিশ জানায় আখাউড়াগামী মোটরসাইকেলের সঙ্গে সিএনজি অটোরিকশা সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী শাহিন মিয়া ও চঞ্চল। আহত হন সিএনজি অটোরিকশার চালক সহ 5 যাত্রী। তাদের উদ্ধার করে সদর হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে বরিশালের মাহিলাড়ায় বাস চাপায় অটোরিকশায় থাকা শিশুসহ 2 যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও 5 জন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হুসাইন বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন সরকারি দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল 9টার দিকে উপজেলায় অবস্থিত বিভিন্ন সরকারি অফিসে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা। এতে উপজেলা প্রশাসনের সব কাজ বন্ধ হয়ে যায়। বিক্ষোভ সমাবেশে দ্রুত ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। নইলে উপজেলায় কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। মেহেরপুরে মাটি কাটার সময় কামানের পরিত্যক্ত গোলা উদ্ধার করেছে পুলিশ। সকালে ভৈরব নদের মাটি খনন করার সময় এটি পাওয়া যায়। পুলিশ জানায় ভৈরব নদের খনন কাজের সময় কামানের গোলা দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তা উদ্ধার করে সদর থানায় নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
মুক্তিযুদ্ধ চলাকালে গোলাটি ব্যবহার করা হলেও তা বিস্ফোরিত হয়নি। আদালতের অনুমতি সাপেক্ষে বম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। যে সিকিউরিটি ব্যবস্থা যে কর্ডন করে রাখা, সেই কর্ডন করে রেখেছিলাম। তারপরে আমরা নিকটস্থ আমাদের আর্মি ক্যাম্পে, সেনাবাহিনীর ক্যাম্পে আমরা সংবাদ দিয়েছি। তারপরে এখন আমাদের এটা সিজ করে আমরা সেই আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের অনুমতির জন্য আমরা কোর্টের প্রতিনিধি প্রেরণ করেছি। এই আইনানুগভাবে এটা নিষ্ক্রিয় করা হয়। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। আমাদের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।